সবাইকে হ্যাপি নিউ ইয়ার জানিয়ে আজকে ভিডিওটা শুরু করলাম। বড়দের আমার প্রণাম, ছোটদের ভালোবাসা দিয়ে আজকের এই 2025-এর ফার্স্ট ভিডিও একটা অনুরোধের ভিডিও। অবশ্যই ফার্স্ট ভিডিওটা শুরু করলাম অনুরোধ দিয়ে। ভিডিওটা জানি না কোথায় গিয়ে শেষ হবে, কিন্তু আজকের এই ভিডিওটা আমার একান্তই বৃষ্টিকে অনুরোধ করে একটা ভিডিও করব। নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে, আর তোমাদের যদি ভালো লেগে যায় অমূল্য কমেন্ট তোমরা আমার কমেন্ট বক্সে কমেন্ট করে দিও। তো এই জায়গাটা ইগনোর করো, এখানে সব পড়ি আর সব গুজে গুজে রাখি। তো চলো, আবার বললাম হ্যাপি নিউ ইয়ারের অনেক শুভেচ্ছা, ভালোবাসা। সবার এই বছরটা যেন খুব ভালো কাটে, খুব ভালো কাটে। পুরনো স্মৃতিকে সবাই ভুলে সামনের দিনে যদি কোনো মানে খারাপ স্মৃতি থাকে, আর যদি ভালো স্মৃতি থাকে সেটা বুকের মধ্যে বেঁধে নিয়ে এবছরটা খুব ভালোভাবে সুন্দর করে কাটুক এবং শুভ বুদ্ধি দিক সবাইকে। তো চলো আজকের ভিডিওটা শুরু করলাম বৃষ্টি প্রীতমকে নিয়ে। আজকে ওদের একটা বার্তা দেব, কারণ আজকে কোনো ঝগড়া, অশান্তি, কটূক্তি কিচ্ছু না। প্রথম ভিডিওটা বলা যায় না পরের ভিডিওটা কি আসবে। তো আজকে বৃষ্টিকে আজকে আমার তরফ থেকে কিছু কথা, কিছু বার্তা। আমি জানিও আমার ভিডিওটা দেখে। কালকে অনেকেই যোগাযোগ করেছে, তোমরা কল্পনাও করতে পারবে না যে কারা কারা যোগাযোগ করেছে। তো চলো মূল পর্বে যাওয়া যাক। অনেক কথা বলবো আজকে, হ্যাঁ অবশ্যই সুস্থভাবে ভালোভাবে। তো চলো বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। খুব ভালো আছি আমি। জানি না এবছরটা কেমন কাটবে, ভগবানের কাছে কামনা করি যেন এই বছরটা খুব ভালোভাবে কাটে, কোনো দুঃখ যেন স্পর্শ না করতে পারে, ভালোভাবে হেসে খেলে যেন এই বছরটাও কাটাতে পারি। তো প্রথমেই বলি, কালকে বৃষ্টির ভিডিও দেখেছি। বৃষ্টির ভিডিওতে প্রথমেই ও যে বার্তাটা দিয়েছে, যে বছর শেষে ও বলতে চেয়েছে বিশ্বাসঘাতকতা করেছে ওর সঙ্গে, কারণ ওর অনেক গোপন কথা ওর কিছু মানুষ বলে দিয়েছে। কেন বলেছে? কারণ ও মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। সব থেকে বড় কথা, ও অর্ণবের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। সেই জন্য মানুষ যখন ওর মিথ্যাচারিতা দেখেছে তখন আমাদের সঙ্গে যোগাযোগ করে আমাদের বলেছে। তো একটা কথাই আজকে বৃষ্টিকে বলবো, তুমি যা করেছো তোমার কাছে তুমি ঠিক করেছো, বা কতটা ঠিক করেছো সেটা তোমার থেকে ভালো কেউ বলতে পারবে না। আর আমাদের চোখে যেটা মনে হয়েছে সেটা আমরা তুলে ধরেছি। একটাই শুধু কথা বলবো, ডিভোর্স ফাইল হয়তো অর্ণব করেছে বা অর্ণব করেছে, এবং 4টে নোটিশ তোমাদের কাছে গেছে, এবং তোমরা সেটাকে ফিরিয়ে দিয়েছো। মানে যেহেতু তোমার হাতে পৌঁছায়নি, সেহেতু ওটা হচ্ছে কি যেন হয় একটা, যাই হোক ওটা ভুলে যাচ্ছি কি কেস হয়ে, ওটা হয়তো একতরফা ডিভোর্স হয়ে যাবে, ডিভোর্সটা হয়তো পেয়ে যাবে। এবার দেখো, আমি বছরের প্রথমে তোমাকে শুধু কয়েকটা কথা বলবো, সেটা হচ্ছে আমি অর্ককে নিয়ে আজকে কিছু বলবো। অর্ক তোমার কাছে মানুষ হবে না মানে মানুষ করতে পারবে না তুমি, কারণ ওর যে স্বাচ্ছন্দ্যে বড় হয়েছে, যে ভালোবাসায় বড় হয়েছে, বাবার যে ভালোবাসায় বড় হয়েছে, তুমি ওর কাছ থেকে সেই ভালোবাসাটা কেড়ে নিয়েছো। দেখো, আজকে তর্ক, ঝগড়া, অশান্তিতে যাব না। আমি একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার হয়ে আজকের ডেটে দাঁড়িয়ে আমার মনে হয়েছে তোমাকে এই কথাগুলো বলার। মানলে ভালো, না মানলে অন্য পদ্ধতি অবলম্বন করতে হবে, সেটা তোমাকে আজকে বোঝাবো। তো ডিভোর্সের কেসটা ধরো একতরফা ডিভোর্স হয়ে যাবে, কারণ দেখো অর্ণবের তো একটা জীবন আছে, আর ও ডিভোর্স কেস ফাইল করেছে, সেটা আমরা দেখেছি, এবং সেটা ইকোর্ট সার্ভিসে দেখা গেছে, 4টে ডেট মিস হয়ে গেছে। তো যাই হোক, ওটা গেল। এবার বলবো বাচ্চাটাকে আমার মনে হয় তার বাবার কাছে তুমি ফিরিয়ে দাও। তার বাবার কাছে, তার ফ্যামিলির কাছে, তার পৈতৃক সবাই আছে তুমি জানো, এবং তার দাদু ঠাকুমা যথেষ্ট পারদর্শী একটা বাচ্চাকে মানুষ করার জন্য, সব দিক দিয়ে, ফিনান্সিয়াল দিক দিয়ে, সব দিক দিয়ে। সব থেকে বড় কথা আমার যেটা মনে হচ্ছে, আমি তোমাকে এই বার্তাটাই দিতে যাচ্ছি, আমার যেটা মনে হচ্ছে ওর বাবা কষ্ট পাচ্ছে বাচ্চাটার জন্য। আর সব থেকে বড় কথা, বাচ্চাটা কিন্তু যত্ন পাচ্ছে না। তুমি যতই বলো তোমরা নাটক করছো, অভিনয় করছো, ভিডিও করছো, তোমাদের এখন দেখতে গেলে সোর্স অফ ইনকাম কিছু কেন স্টেবল না, সেক্ষেত্রে বাচ্চাটা জীবনটা এখনও পর্যন্ত ওকে স্কুলে ভর্তি করতে পারোনি, বা স্কুল নিয়ে কিচ্ছু বলোনি, ওর এডুকেশন নিয়ে কিচ্ছু বলোনি। অলরেডি বাচ্চাটা কিন্তু বড় হয়ে গেছে, 6+। তবে একটা কথাই বলবো, 7 বছরে পড়ে গেল, 6+ মানে ওর তো 2018-তে 24শে মার্চ ওর জন্ম, ডেট অফ বার্থ। তো যাই হোক, হয়ে গেল। তো দেখো, কেস খামারি করলে কি হবে না হবে সেটাও বলবো পরে। আমার মনে হয় তুমি যখন নতুন জীবন শুরু করেছো,
তুমি যখন তোমার দেওরকে নিয়ে সুখে আছো, খুশি আছো, তোমার নেক্সট জীবনে আরও একজন আসবে হয়তো। কিন্তু আমার মতে, আমার মনে হয় এটা, যদি আমার এই বার্তাটা তোমার কান পর্যন্ত পৌঁছায় কোনো মাধ্যমে যোগাযোগ করে, তুমি জানো আমি কি ইঙ্গিত করছি তোমার সাথে, তোমাকে কোনো মাধ্যমে যোগাযোগ করে অর্ককে তার বাবার কাছে ফিরিয়ে দাও বা তার ফ্যামিলিতে ফিরিয়ে দাও। এটা ওর লাইফ নয়, এটা ওর লাইফ নয়। আর যদি তা না করো, আমি ভয় দেখাচ্ছি না, কিচ্ছু না। যদি অর্ণব কেস করে, কাস্টাডি কেস করে, যদি করে, তাহলে কি হবে জানো? ও যদি প্রমাণ করে দিতে পারে তুমি পরকীয়া করেছো, ও যদি প্রমাণ করে দিতে পারে যে তুমি দুশ্চরিত্রা এবং দীর্ঘদিন ধরে পরকীয়া করেছো, সে যার সঙ্গে সে দেওর ভাই যার সাথে হোক করেছো, আর প্রমাণ করতে পারবে কি না তোমার থেকে ভালো কেউ জানে না, যেটা আমিও জানি। তুমি নিশ্চয়ই বুঝতে পারছো আমি তোমাকে কি বলছি। ওর এক মানে লহমায় প্রমাণ করে দেবে তুমি পরকীয়া করেছো, পরকীয়ায় লিপ্ত, এবং তুমি অবৈধভাবে একজনকে বিয়ে করে লিভিংয়ে রয়েছো। তোমার এই সম্পর্কটাকে লিভিং বলে। সেক্ষেত্রে আমার মনে হয় কাস্টাডি কেস করলে, আমার যেটা মনে হয় সেটা ওর বাবা পেয়ে যাবে। সেখানে কেস কামারি হবে, কেস চলবে, তোমাকেও যেতে হবে, তোমারও পয়সা খরচা হবে, ওরও দৌড়াতে হবে। তারপরেও শুনেছি 7+ হয়ে গেলে বাচ্চারা অনেক সময় মানে 6 বছর পর্যন্ত মায়েদের অধিকার থাকে, যদি অধিকারের কথা বলো, অধিকার থাকে। তারপরেই 7 বছর হয়ে গেলেই এটা যদি প্রমাণ করতে পারে তাহলে এটা বাবার কাছে চলে যাবে। আমার যেটা মনে হয়, মনে হলো, কারণ এতদিন ধরে আমাদের কিষাণুকে নিয়েও দেখেছি লড়তে, এখনো পর্যন্ত কিষাণু তার মার কাছে যেতে পারেনি, আর যেতে পারবে বলে আমার মনে হয় না, আর আমরা চাইও না। যাই হোক, ওই প্রসঙ্গটা আলাদা। তো একটা কথাই বলবো, কেস কামারিতে না গিয়ে যদি পারো বাচ্চাটাকে তার বাবার কাছে, তার পরিবারের কাছে ফিরিয়ে দাও। এই বার্তাটা আমার তোমাকে দেওয়ার ছিল, তাই তোমাকে দিলাম। তুমি আলোচনা করো, তোমার মাধ্যম আছে, তোমার পরিচিতি আছে, তোমার কি বলবো কমন আত্মীয় স্বজন আছে, তুমি পারো, যোগাযোগ করতে পারো। যাই হোক, আমার মনে হয় এটা করলে ভালো হবে। আর ডিভোর্সের কথাটাও বলে দিলাম। এইবার রইল আর একটা কিছু, সেটাও দেখা যাক কি হয়। কারণ অনেক কিছু করলে, এখন 1 বছর ধরে একটা ছেলেকে যেভাবে নির্যাতন করেছো, যেভাবে মলেস্ট করেছো, দেখা যাক। আমার মনে হলো আজকে বছরের প্রথম দিন, তাই মনে হলো আজকে তোমাকে এই বার্তাটা দেওয়ার আমার দরকার। তুমি এই ব্যাপারটা নিয়ে একটু আলোচনা করো। আর রইল, প্রত্যেকটা প্রমাণ কিন্তু আমাদের কাছে চলে এসছে। প্রত্যেকটা প্রমাণ, তুমি কোথায় কি করেছো, কি নিয়ে গেছো। ইভেন আমি কিন্তু এটুকুও জানি যে তোমার দেওর কত টাকা নিয়ে গেছে, কোথা থেকে, কোন সোর্স থেকে সেই টাকাটা এসছে, সবটা জানি। ইভেন কালকেও আমার সাথে বিশেষ একজন যোগাযোগ করেছে, আমি এখানে নামটা বলতে পারবো না কারণ আমার বারণ আছে। তাহলে হয়তো আমাদের অনেক তথ্য আমি তুলে দিতে পারবো না। এরকম প্রত্যেকের অনেকেরই বারণ আছে। তুমি অন্তত বুঝতে পারছো তোমরা যে আমাদের সাথে প্রত্যেকে যোগাযোগ করেছে, এবং এই প্রত্যেকের মুখ যদি এক হয়ে যায়, 1 থেকে 2, 2 থেকে 3, প্রত্যেকের মুখ যদি এক হয়ে যায়, এই প্রমাণগুলো সব যদি একাট্টা এক জায়গায় হয়ে যায়, তাহলে বুঝতে পারছো তোমার প্রবলেম হবে। শুধু তোমার প্রবলেম হবে না। আবার বলছি, আমি তোমাকে ভয় দেখাচ্ছি না, কিন্তু যেটা হতে চলেছে, যেটা সলিউশন, আমি সেটা বলছি। এই মুখগুলো যদি এক হয়ে যায়, শিলিগুড়ি থেকে, দুর্গাপুর থেকে, কলকাতা থেকে, টোটাল সার্কেলটা যদি এক হয়ে যায়, তুমি এটুকু বুঝতে পেরেছো প্রত্যেকের সাথে আমাদের যোগাযোগ হয়েছে, অন্তত আমার সাথে যোগাযোগ হয়েছে প্রত্যেকের সাথে, এবং আমি করিনি, সে প্রমাণ আমার কাছে আছে। প্রত্যেকে আমাকে খুঁজে নিয়েছে এবং তাদের সাথে আমি কথা বলেছি, এবং অনেক কিছু উঠে এসছে, এবং তুমি দেখতে পাচ্ছো, জানতে পারছো, টোটালটা কিন্তু আমাদের কাছে চলে এসছে, এবং তারাও কিন্তু সাক্ষী দিতে একদম প্রস্তুত। অতএব তুমি যে অন্যায়গুলো করেছো প্রমাণ হয়ে যাবে, কিন্তু তুমি দিনের পর দিন যে মিথ্যাচারিতা করেছো, আমার মনে হয় সেগুলো প্রমাণ হয়ে যাবে। তারপরেও তুমি কালকে তোমার ভিডিওতে বলেছো যারা বিশ্বাসের কথা রাখেনি, তার মানে তুমি বুঝতে পেরেছো, তুমি বুঝতে পারছো যে কারা তোমার বিশ্বাসের রাখেনি। তুমি কি রেখেছো তাদের বিশ্বাসের মর্যাদা? তুমি যে দিনের পর দিন তোমার লাইফ নিয়ে মিথ্যে কথা বলেছো, সেগুলো যে তাদের কাছে পরিষ্কার হয়ে গেছে। তুমি কি নিজে ঠিক তাদের কাছে, প্রত্যেকটা মানুষের কাছে আমি নাম ধরে তুলে বলতে পারি, তুমি কলকাতা ফ্ল্যাটে মিথ্যাচারিতা করেছো, 2 মানুষের মধ্যে গন্ডগোল লাগিয়ে দিয়ে এসছো। তুমি যে বেরিয়েছো তখনও মিথ্যাচারিতা করেছো। তুমি বাড়িতে যাচ্ছ বলে তুমি বাড়িতে ফেরোনি, আমি কিন্তু সবটা জানি। তারপরে তুমি সুইচ অফ করে দিয়েছো, টোটালটা জানি কিন্তু আমি। ফ্ল্যাটের 2 খুব কাছের 2 বান্ধবীকে, তারা দিদি আর বোনটাকে, তাদের সম্পর্কে তুমি চিট ধরিয়েছো, মানে দায়িত্ব নিয়ে।
একে ওর কথা বলে ওর বিরুদ্ধে বলে ওকে তার বিরুদ্ধে বলে করেছো। তারপরে যখন প্রমাণ হয়ে গেছে যে তুমি তার মধ্যমণি, তাহলে তারা কি তারা যদি সেগুলো আমাদের কাছে বলে দেয় তাহলে বিশ্বাসঘাতকতা কে করেছে? তুমি করেছো। তুমি তাদের দিয়ে অন্যায় কাজ করিয়েছো। তুমি ভোটার আধার কার্ডের টাইটেল চেঞ্জ করিয়েছো অবৈধভাবে, অন্যায়ভাবে, ফোর্সফুলি করেছো। কেন করে দিয়েছে? তোমাকে ভালোবেসে ফেলেছিল, তোমার কথাগুলো বিশ্বাস করে ফেলেছিল। তারপরে যখন তারা দেখেছে যে না, অর্ণবের মধ্যে এইসব কিচ্ছু পায়নি, তখন তারা বুঝতে পেরেছে যে তারা অন্যায় করেছে। তুমি অবৈধভাবে রেজিস্ট্রি করেছো এবং ফোর্সফুলি একজনকে নিয়ে তাকে সই করিয়েছো। তুমি জানো এটা যদি উল্টো দিকের থেকে কেউ কেস করে তাহলে সেও ফেসে যাবে, তুমি তো ফাঁসবেই। আর সেই প্রমাণ যে তোমার হাজবেন্ডের কাছে আছে সেটাও তুমি জানো, যে তুমি অবৈধভাবে রেজিস্ট্রি করেছো, কোথার থেকে করিয়েছো, কার কাছ থেকে করিয়েছো, সবটা কিন্তু উঠে এসছে, সবটা জানি। কে সই করেছে? তুমি এগুলো ঠিক করেছো? একটা ভালো মানুষের সুযোগ নিয়েছো, তোমাকে বিশ্বাস করেছে, তুমি সেই বিশ্বাসের সুযোগ নিয়ে তাকে একটা অবৈধ কাজ করতে ফোর্স করেছো এবং করিয়েছো। সেটা ঠিক করেছো? করনি। জীবনে কোনো কাজ ঠিক করনি। তুমি কালকের ভিডিওতে বলছো নিজেকে শুধু ভালোবাসো, স্বামী সন্তান কেউ না। পৃথিবীতে যদি এই কথাটা কেউ বলে থাকে সেটা এই বৃষ্টিমণ্ডল। এই কথাটা কোনো নারী মনে হয় বলতে পারে না আজকের দিনে দাঁড়িয়ে, যে শুধু নিজেকে ভালোবাসো। আমরা জানি আমার স্বামী সন্তান ভালো থাকলে আমার আর কিচ্ছু চাই না, হাসতে হাসতে মরে যেতে পারি, জীবনটা দিয়ে দিতে পারি। তোমার মুখে কালকে শুনলাম আরে নিজেকে ভালোবাসো, পাপড় ভাস্ট আর বলছো নিজের জন্য করতে। তোমার মতো মেয়ে মনে হয় পৃথিবীতে আর দুটো নেই যে নিজেকে এত আত্মসুখী। সত্যি কি তুমি সুখী? তুমি নিজের আয়নার দিকে তাকিয়ে নিজেকে প্রশ্ন করো তো, সত্যি কি তুমি সুখী? তোমার মতো মেয়েরা কোনো দিন সুখী হয় না, কোনো দিন সুখী হতে পারে না। ভাবে এটার থেকে ওটার সুখ বেশি, এটার থেকে ওটা সুখ। আবার সেখানে যখন যায় ওই যে নদীর এপারেতে ছাড়িয়া নিঃশ্বাস, ওপারেতে সর্বসুখ আমার বিশ্বাস। তোমার হয়েছে তাই। তুমি নদীর এপার থেকে মনে করো ওই পারটাই বেশি সুখ, যখন ওপারে যাও গিয়ে দেখো একই, ওখানেও সুখ নেই। তোমার পরিস্থিতি কিন্তু তাই হয়েছে। যথেষ্ট বয়স হয়েছে, 31+। বিশ্বাসঘাতকতা তুমি করেছো আগে মানুষের সাথে। আজকের ডেটে দাঁড়িয়ে যদি তোমার গোপন কথাগুলো কেউ বলে দেয় তাহলে তাদের কোনো দোষ নেই, কারণ তুমি এই রাস্তাটা দেখিয়েছো। তুমি শিলিগুড়িতে যে সমস্ত মিথ্যাচার করে এসছো সব উঠে আসছে আমাদের কাছে, প্রত্যেকটা জিনিস উঠে আসছে। এই যে তোমার দেওর দিনের পর দিন মিথ্যে কথা বলেছে, দিনের পর দিন মানুষ ঠকিয়েছে, দিনের পর দিন ভিউয়ার্সদেরকে কিভাবে হিউমিলিয়েট করেছে, কিভাবে তাদের ইমোশন নিয়ে খেলেছে, ভাবতে পারো? এগুলো যখন যদি প্রসঙ্গতে ওঠে প্রমাণ করতে পারবে তো তুমি যে সত্যি তোমার মাথায় মেরেছিল? পারবে তো? আমি জানি তুমি প্রমাণ করতে পারবে না, কোনো দিন পারবে না যে অর্ণব তোমাকে অত্যাচার করেছিল, কোনো দিন পারবে না। তুমি অখুশি ছিলে, তুমি সুখী ছিলে না এই ফ্ল্যাটে, কোনো দিন প্রমাণ করতে পারবে না। প্রমাণস্বরূপ তোমার ভিডিওগুলো রয়ে গেছে, জল জল করছে, জল জল করছে। তুমি টিকটকেও নাকি 2-1 স্বামীর নিন্দা করেছো। আমাকে কালকে একজন এসে কমেন্ট করে গেছে, দিদিভাই ওর টিকটকে যখন দেখতাম ভাবতাম বোধহয় একটু অশান্তি ফশান্তি হয়েছে, তারপরে দেখতাম আবার সব ঠিকঠাক। তুমি জীবনে যা ভুল করেছো, সারা জীবন খেসারত দিলেও সেই ভুলের মাসুল তোমাকে গুনতে হবে। সেই ভুলের প্রায়শ্চিত্ত তুমি কোনো দিন করতে পারবে না, তুমি যে ভুল করেছো, এটা আমার মনে হয়। তো যাই হোক, আজকে জানুয়ারি 1 জানুয়ারি তোমাকে আজকে এইটুকুই শুধু বলে গেলাম। তারপরেও শুধু এখানেই শেষ না, তোমার পরিবারও জড়িয়ে যাচ্ছে, তোমার বাবা মাও জড়িয়ে যাচ্ছে। তুমি বলছো না যে তোমার বাবার ভীষণ সুনাম? আমিও জানি তোমার বাবার যথেষ্ট সুনাম আছে, কিন্তু ওনারাও ইসের শিকার, মানে পরিস্থিতির শিকার। তুমি যেভাবে মানুষের সিম্প্যাথি নিয়ে খেলেছো, ভিউয়ার্সদের সিম্প্যাথি নিয়ে খেলেছো। আমাকে বলছে আমার ভিউয়ার্সরা, দিদিভাই বড় মার কাছে পুজো দেওয়ার জন্য বলেছি, বড় মার কাছে কেউ বলছে বড় মাকে, মানে নৈহাটির বড় মাকে কেউ পুজো দিয়েছি ওর জন্য, ওর সুস্থতার জন্য। সেখানে আজকে কি বেরোচ্ছে, দিদিভাই বসে বসে কেঁদেছি, মা আর আমি, বলছে সে আমাকে লিখছে, মা আর আমি বসে বসে ওর ভিডিওগুলো দেখছি আর অজহর নয়নে কাঁদছি। তুমি এই সমস্ত জায়গায় আঘাত করেছো, বুঝতে পারছো? এর রেজাল্ট তোমাকে পেতে হবে। এই রেজাল্টের জন্যই তোমার বাবা মাও হয়তো একদম ইমোশনাল হয়ে গেছে। তোমার মার কথা বলবো না, তোমার বাবা, যার জন্য তোমার বাবা ইমোশনাল হয়ে গিয়ে, কারণ বাবারা একটু মেয়ে পাগল হয়, তো একটু মেয়ে পাগল হয়, ইমোশনাল হয়ে গিয়ে কিছু ভিডিও করে ফেলেছে, ভিডিওতে সঙ্গ দিয়ে দিয়েছে, তোমাকে সঙ্গ দিয়ে দিয়েছে।
কিন্তু তোমার মা অনেকটাই ইনভলভ, তারাও কিন্তু উঠে আসবে। কারণ তুমি চলে যাওয়ার পরে তোমার বাড়ির থেকে কিন্তু কোনো মিসিং ডায়েরি হয়নি। 3-4 দিন বাদে অর্ণবের ফ্ল্যাটে গেছিল তোমার বাড়ি থেকে 6 জন লোক। তোমার বাড়ি থেকে 6 জন লোক গেছিল, তোমার দাদা, তোমার বাবা, তোমার মামা, কাকা আর যেন কে, মোট কথা 6 জন মানুষ গেছিল তোমাকে খুঁজতে ফ্ল্যাটে। কিন্তু তারা কি কোনো মিসিং ডায়েরি করেছিল? করেনি। কিন্তু অর্ণব কিন্তু করেছিল মিসিং ডায়েরি। যাই হোক, আজকে এই প্রসঙ্গে যাব না। অনেক টকঝক হয়েছে বন্ধুরা। লাস্ট ওদের যে লক্ষ্মী পুজো, সেই লক্ষ্মী পুজো 23-এর লক্ষ্মী পুজো বোধ হয়, 23-এই তো নভেম্বরে পালিয়েছে, 23 সালের লক্ষ্মী পুজোর দিনও অর্ণব শ্বশুর বাড়িতে গেছিল লক্ষ্মী পুজোর দিন বৃষ্টিকে সঙ্গ দিতে। মিথ্যে বলছি? সেদিনকে ওর শ্বশুর বৃষ্টির হাতে টাকা গুঁজে দিয়ে এসেছিল। বুঝতে পারছো? তখন কিন্তু অলরেডি শ্বশুর বর সব জেনে গেছিল, সবটা জেনে গেছিল। কিন্তু একটা কিছুর জন্য ওয়েট করছিল, তারা একটা প্রমাণের জন্য ওয়েট করছিল। সেটা বৃষ্টি আজকের ডেটে হয়তো বুঝে গেছে। একটা প্রমাণ ওদের হাতে আসছিল না জন্য দাঁতে দাঁত চেপে অর্ণবের ফ্যামিলি সহ্য করেছে, সবটা জেনে গেছিল। তো যাই হোক, আজকে আর পুরনো কথা তুলবো না। তুমি ভাবতে পারো কতটা সহ্য শক্তি তোমার হাজবেন্ডের। সবটা জানার পরেও, ভাইয়ের সঙ্গে তোমার সম্পর্ক জানার পরেও দাঁতে দাঁত চেপে সহ্য করেছে একটা প্রমাণের জন্য। যখন প্রমাণ এসছে তখন বাড়িতে মিটিং হওয়ার একটা সিদ্ধান্ত হয়েছে, কারণ অর্ণব বাড়িতে সবটা জানিয়েছিল মিটিং, এবং তোমার বাবা মাকে জানিয়েছিলেন, এবং বাড়িতে একটা মিটিংয়ের কথা হয়েছিল। সবটা আবারও বলছি, আবার মনে করিয়ে দিচ্ছি তোমাকে। ভাবতে পারো কতটা খারাপ স্বামী হলে। 24 তারিখে প্রীতম গেছে তোমার কাছে, কারণ 25 তারিখে অ্যানিভার্সারি ছিল। 24 তারিখেও হোয়াটসঅ্যাপে চ্যাট করে দিয়েছো কি বাজার হবে। 25 তারিখে অ্যানিভার্সারি, সেই বাজারও কিন্তু অর্ণবই করে দিয়েছিল, এবং তুমি রান্না করেছিলে, পুজো দিতে গেছিলে। 12টা পর্যন্ত ফোর্স করা হয়েছিল যে তোরা আয়। তারপরে বিকেলের দিকে স্প্ল্যানেড থেকে তারপরের ঘটনা সবার কাছে পরিষ্কার, আর নতুন করে কিছু বলবো না। তো আজকে একদম বছরের প্রথমেই তোমাকে আজকে জানিয়ে দিলাম, একটা কথাই জানালাম যে লেবু বেশি চটকালে তিতো হয়। অলরেডি তুমি তিতো করে ফেলেছো, আর সমস্ত প্রমাণ, সমস্ত কিছু কিন্তু সব মুখোমুখি হয়ে গেছে। শুধু এখন অর্ণবকে সব জানানো বা অর্ণব কোনো স্টেপ নেওয়া। কারণ এতদিন হয়তো ও কিচ্ছু জানতো না, এখন হয়তো ভিউয়ার্সদের মাধ্যমে বা কোনো আত্মীয় স্বজনের মাধ্যমে তার কাছে খবরটা গেছে, এবং ওয়াইটির এখন সোশ্যাল মিডিয়াতে হয়তো সশরীরে না থাকলেও ও কিন্তু প্রত্যেকটা ভিডিও দেখছে। এটা তোমাকে আজকে বছরের প্রথম দিনে বলে গেলাম। প্রত্যেকটা ভিডিও ও দেখছে, এবং এখন সমস্তটা জানতে পারছে যে সোশ্যাল মিডিয়াতে 1 বছর ধরে কি হয়েছে। যেহেতু ও সোশ্যাল মিডিয়াতে ছিল না, কারণ ওরা তো সময় নেই, ও কিন্তু দেখছে, এবং সব বার্তা ওর কাছে যাচ্ছে। ও কোনো স্টেপ নেওয়ার আগে আমি তোমাকে এটা জানিয়ে গেলাম। যদি পারো আলোচনায় বসে মধ্যস্থতা করে নিজেরা ভেতরে মিটিয়ে নাও। কোনো বড় ঝড় আসার আগে মিটিয়ে নাও। বিশেষ করে অর্ককে তার বাবার কাছে ফিরিয়ে দাও। তুমি কিন্তু, ও যদি স্টেপ নেয় তুমি কিন্তু কিচ্ছু করতে পারবে না। যেমন ডিভোর্সের যদি তুমি করেছো, একতরফা ডিভোর্স হয়ে যাবে। যদিও তুমি যদি নোটিশটা নিতে তাহলে সুবিধা হতো। যাই হোক, ডিভোর্সের ব্যাপারটা বাদ দাও, ওটা একতরফা ডিভোর্স না কি যেন বলে, সেটা হয়ে যায়। তো তোমাকে শুধু একটা কথাই আজকে বার্তাটা দিয়ে গেলাম, বাচ্চাটাকে নিয়ে চিন্তা করো, বাচ্চাটার কথা ভাবো, বাচ্চাটা তার বাবার কাছে ফিরিয়ে দাও। এটুকু শুধু আজকে বলে গেলাম তোমাকে। তারপরে তুমি সোনাদানা কত কি নিয়ে গেছো, কি বৃত্তান্ত, ওটা পরের ব্যাপার। আর একটা শুধু তোমাকে বলে গেলাম, অর্ণব কিন্তু এখন বর্তমানে ওর কিন্তু চোখ রয়েছে ওয়াইটিতে। এইটুকু শুধু বলে গেলাম। ওর কাছে কিন্তু সমস্ত বার্তা গেছে, এবং ও কিন্তু চিন্তা করছে, ভাবছে এগুলো নিয়ে, যেটা এতদিনও ভাবেনি, করেনি বা দেখেনি। নিজের ভাই তো, নিজের বউ তো, যাকে পাগলের মতো ভালোবাসতো, বিশ্বাস করতো, তো ভাবেনি হয়তো এগুলো নিয়ে। এখন হয়তো ভাবছে, হয়তো ফ্যামিলির ফোর্সে, ফ্যামিলির মানুষ তাকে ভাবাতে বাধ্য করছে। এই জন্য তোমাকে বলে গেলাম। আবার বলছি, কালকে তোমাদের ওখান থেকে বিশেষ একজন আমার সঙ্গে যোগাযোগ করেছে, সবটাই কিন্তু সামনে চলে আসবে। অতএব তোমাকে আবার বলে যাচ্ছি, রিকোয়েস্ট করে যাচ্ছি, এটা নিজেরা বসে, নিজের বাবা মা বসে আলোচনা করো। কারণ তোমার বাবা মাও কিন্তু বাদ যাবে না। তোমার ঘরেও কিন্তু একটা দাদা আছে, আর দাদা ভীষণ ভালো, শুনেছি ভীষণ ভালো একটা ছেলে। তোমার ভিডিওতে আসে না জানি,
তারও কিন্তু একটা পরিবার আছে। লাস্ট আমি কিন্তু সব জানি, তোমার বাড়িতে যাতায়াত আছে, কি বৃত্তান্ত এতদিনের সবটা জানি। অতএব তোমাকে শুধু একটা রিকোয়েস্ট করব, তোমার যদি বাবা মাকে তুমি যদিও কাউকে ভালোবাসো না, তুমি নিজেকে ছাড়া কাউকে ভালোবাসো না, তুমি যাই হোক, তুমি যদি একটু যদি বাবা মার সম্মানের দিকে তাকাও, দাদাকে ভালোবেসে থাকো, আমার এই কথাগুলো একটু চিন্তা করো। কারণ যে কীর্তি তুমি করে এসছো 1 বছর ধরে, তার মাসুল কিন্তু সবাইকে দিতে হবে। সবটা চলে এসছে, তুমি কি নিয়ে গেছো, তুমি কি করে গেছো, সবটা কিন্তু চলে এসছে। ওয়াইটিতে সোশ্যাল করেছো তুমি, সোশ্যাল মিডিয়াতে চলেছে। ইভেন তুমি প্রমাণও করতে পারবে না তোমার অ্যাকচুয়ালি মাথায় ক্লট হয়েছে, অ্যাকচুয়ালি তোমার কি হয়েছে তুমি প্রমাণও করতে পারবে না। তুমি সম্পূর্ণ সুস্থ, এবং এই কথাটা তোমার শ্বশুরবাড়ির কেউ বিশ্বাস করে না যে তুমি অসুস্থ। প্রত্যেকে একই কথা বলে তুমি নাটক করছো। তার মানে বুঝতে পারছো কতটা জায়গায়, ইভেন তোমার বন্ধু বান্ধবী, তোমার আত্মীয় পরিজন সবাই জানে তুমি নাটক করছো। কেউ বিশ্বাস করে না যে তোমার কোনো রোগ হয়েছে, সবটা যে তুমি নাটক করছো সবার কাছে প্রমাণিত। এবং এটা যদি অ্যাপেলোর রিপোর্ট আসে, সেটাও সর্বসম্মুখে যখন প্রমাণ করতে হবে না, যখন ময়দানে সবাই নামবে না, তখন এই অ্যাপেলোর রিপোর্টও কিন্তু তোমাকে শো করতে হবে। তুমি বাধ্য শো করতে, কারণ তুমি বলেছো যে মারার জন্য তোমার মাথায় ক্লট হয়েছে, এবং সেই জন্য তুমি গেছো। তোমার মুখ দিয়ে চাপ চাপ রক্ত বেরিয়েছে, তোমার চোখ দিয়ে রক্ত বেরিয়েছে, এগুলো সব কিন্তু সাবমিট করতে হবে। তুমি ইউটিউব থেকে মুছে দিলেও, ইউটিউব থেকে ডিলিট করে দিলেও সেই প্রমাণগুলো কিন্তু রয়ে গেছে। অনেক ভিডিও ডাউনলোড হয়ে গেছে অলরেডি। এটুকু শুধু তোমাকে জানান দিয়ে গেলাম। আজকে বছরের প্রথম দিন, মনে হলো এটা তোমাকে নিয়ে ভিডিও করছি, এটা তোমাকে অগ্রিম অ্যাডভান্স সতর্কবাণী দিয়ে গেলাম। বুঝতে পেরেছো? প্রমাণ সবার কাছে সব রকমভাবে চলে এসছে। আবার বলছি, সব একত্রিত হয়ে গেছি, আমিও আছি তাদের মধ্যে। অতএব প্রমাণ কিন্তু একদম জলের মতো পরিষ্কার প্রমাণ। আরও একটা কাহিনী আছে যেটা আমি জানি, কিন্তু সেটা আমি ডিসক্লোজ করব না। তুমি জানো আমি কিসের ইঙ্গিত দিচ্ছি। আরও একটা কাহিনী আছে, কেঁচো ঘুরতে কেউটে বেরিয়ে যাবে। অতএব যেটা বললাম ভালো করে বুঝে দেখো। তো চলো বন্ধুরা, আবার হ্যাপি নিউ ইয়ারের অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা দিয়ে ভিডিওটা শেষ করলাম। কেমন লাগলো তোমাদের আজকের বৃষ্টিকে দেওয়া আমার এই বার্তা? ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও। অনেক কিছু জানতে পারবে সামনের দিন কি হতে চলেছে। চলো টাটা।